হন্টিং অ্যাডেলাইন চ্যাপ্টার 12 দ্য শ্যাডো। আরেকটা ভিডিও আছে। ফোনের ওপাশ থেকে যায় বলে, তার গলা গম্ভীর। আমি তাড়াহুড়ো করে সোফা থেকে উঠে অফিসে চলে যাই। 10 ফুট লম্বা ডেস্ক জুড়ে সারি সারি কম্পিউটার স্ক্রিন, আর এখানে রাখা আমার সব অবৈধ ডিভাইস, জ্যামা, ট্র্যাকার, বিস্ফোরক সেট করার বোতাম, সব কিছুই এখানে। এই রুমে কোনো বিশ্বাসঘাতকতা হলে শুধু এই রুমটাই লাখ লাখ টাকার ক্ষতি করে দিতে পারে। এটা আমার আনন্দের জায়গা, আবার এক ভয়াবহ দুঃস্বপ্ন, কারণ এখান থেকেই আমি পৃথিবীতে পরিবর্তন আনার চেষ্টা করি। এখান থেকে আমি সে নারী আর শিশুদের খুঁজে বের করি যারা বাঁচার জন্য সাহায্য চায়, অথচ এখানেই তাদের ওপর সেসব অসুস্থ মানুষ নির্যাতন করে। সেই ভয়াবহ দৃশ্য আমাকে দেখতে হয়। উচ্চ নিরাপত্তার বিল্ডিংয়ে ঢুকে মেয়েদের উদ্ধার করে তাদের নিরাপদ জায়গায় রাখতে প্রচুর টাকা লাগে। বড় বড় কর্পোরেশন আমাকে বিশাল অঙ্কের টাকা দেয় তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে হ্যাক করার জন্য। তাদের কারণ যাই হোক, প্রতিযোগিতা, মামলা বা কোনো গোপন তথ্য বের করা, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কাজ শেষ হলে ধনী মানুষ ঠকতে থাকে, আমার ক্লায়েন্ট লাভবান হয়, আর আমি এর উপর সুদ খাই। হ্যাঁ, এটা নোংরা কাজ, কিন্তু আমি কখনোই হাত পরিষ্কার রাখার ব্যবসায় ছিলাম না। আর এই নোংরা টাকাই আমাকে মানব পাচার শেষ করার লড়াইয়ে জীবন উজাড় করে দিতে সাহায্য করে। কোথায়? আমি চিৎকার করে বলি। আঙ্গুল ইতোমধ্যে কিবোর্ডের উপর চলতে থাকে। ইমেইলে এনক্রিপ্ট করে পাঠিয়ে দিয়েছি, জয় বলে। আমি ঘাড় ঘুরিয়ে ক্র্যাক করে নেই। জানি এই ভিডিও দেখতে গিয়ে পেটের ভেতর খাবার ডুবে যাবে সমুদ্রে ডুবে যাওয়া জাহাজের মতো। ভিডিও চালু হয়, আর আমি ভলিউম বাড়িয়ে দেই, শুনতে হবে বলে। গ্রেনি ভিডিও, কোনো এক শয়তানি রীতি দৃশ্য। যে ভিডিও করছে সে ভয় হাঁপাচ্ছে, হয়তো ধরা পড়ার ভয়ে। 4 জন কালো আলখেল্লা পরা লোক একটা পাথরের স্ল্যাবে বাঁধা ছোট্ট ছেলের উপর দাঁড়িয়ে। ছেলেটা বারবার কাঁদছে, চিৎকার করছে মুক্তি পেতে, তার ছোট্ট কণ্ঠে ভেঙে যাচ্ছে কান্নায়। আমি মুখে হাত বুলিয়ে নেই যখন তারা ছুরিটা ছেলেটার বুকে বসিয়ে দেয়। তারা ধাতব পাত্রে রক্ত ভরে তা এক নিঃশ্বাসে খেয়ে নেয়। আমি নিজেকে জোর করে দেখতে থাকি ছেলেটার কষ্টের অংশীদার হতে, কারণ এই নিষ্পাপ আত্মা চলে গেলেও ন্যায় বিচার আনার জন্য যা করা দরকার আমি তাই করব। ভিডিও শেষ হলে আমি অন্যদিকে ঘুরে বমি করার তীব্র ইচ্ছা সামলাই। জেইড, যে এখনও ফোনের ওপাশে। আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, আমি জবাব দেই, গলা কর্কশ আর ভেঙে আসা। আমি ভিডিওটা দেখতে পারিনি ভাই, পারিনি। আমি চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেই। ঠিক আছে, আমি বলি, তোমার লাগবে না। যে জানে আমি এগুলো কত কঠিনভাবে নেই, কিন্তু জানে আমি কখনো চোখ ফিরিয়ে নেই না। মানুষের পাচারের বিষয়টিতে বেশিরভাগ মানুষ চোখ বন্ধ করে থাকে। তারা জানে এটা হয়, কিন্তু বাস্তব দেখতে পারে না, শুনতেও পারে না, কারণ না দেখলে তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। যেন প্রতিদিন হাজারো মানুষ এভাবে মরছে না। যে তাদের মতো না, সে যা পারে করছে, কিন্তু তার পক্ষে এগুলো দেখা সম্ভব নয়, এবং আমি তাকে দোষ দেই না, কারণ আমার পক্ষেও সম্ভব নয়। আর সত্যি বলতে, যারা এগুলো দেখে উপভোগ করে তারাই এই অপরাধের সাথে যুক্ত। এগুলো কি সেই 4 জন? আমি জিজ্ঞাসা করি। যে দীর্ঘশ্বাস ফেলে। না, ম্যাগ গতকাল রাতে তার স্ত্রীর সাথে রেস্টুরেন্টে ছিল ভিডিওর টাইম স্ট্যাম্পের সময়। অন্য কেউ, আর এদের চিনতে পারা যাচ্ছে না। সম্ভবত একবারের জন্য রিচুয়াল করে। আমি মাথা নাড়াই, কি করব ভাবতে থাকি। 6 মাস আগে ডার্ক ওয়েবে 4 জন আলখেল্লা পড়া লোকের রিচুয়ালের ভিডিও লিক হয়েছিল। তাদের হুড খোলা ছিল, কোনো ভয় ছিল না তাদের। আমি সাথে সাথে চিনে ফেলি। সেনেটর মার্ক সাইনবার্গ, মিলার ফোরম্যান, জ্যাক বেয়ার্ড আর রবার্ট ফিশার। তারা ছোট একটা মেয়ে চারপাশে ঘুরে তাকে ছুরি মারে, রক্ত খায়। মেয়েটা তখনও বেঁচে, চিৎকার করছে, ছটফট করছে, আর তারা মন্ত্র পড়ছে। একই রিচুয়াল আজকের ভিডিওতে ছেলেটার সাথে হলো, তবে এরা হুড পরে মুখ ঢেকেছে। আমি বুঝতে পারছি সেই অন্ধকার গহ্বরে আবার ফিরছি, যেটা থেকে 6 মাস আগে বের হতে কয়েক সপ্তাহ লেগেছিল।
প্রথম ভিডিওটা দেখে আমি ২৬ ঘন্টা রুমে লক হয়ে গিয়েছিলাম। আমি স্বাভাবিকভাবে বাঁচতে পারছিলাম না, এই জেনে যে এই পৃথিবীতে এমনটা হচ্ছে। এরপর ডার্ক ওয়েব ঘেঁটে হাজার হাজার ভিডিও পাই, যেখানে বাবা মারাই তাদের সন্তানদের ধর্ষণ করছে। তাদের টর্চার, ক্যানিবালিজম, নেক্রোফিলিয়া সব দেখি। অনেক ভিডিও বেডরুমে, যেখানে খদ্দেররা লাইভ নির্দেশ দিয়ে টর্চার করায়। শুধু বাচ্চাদের নিয়ে এইসব না, আরও কত কিছু। এই ভিডিওগুলোই আমাকে ৫ বছর আগে জেদ তৈরি করতে বাধ্য করে। আমি ছোট থেকে কম্পিউটারে দক্ষ ছিলাম, আর এখন শীর্ষ হ্যাকারদেরও ছাড়িয়ে গেছি। এভাবে হঠাৎ ডার্ক ওয়েব এসব খুঁজে পাওয়া আমার জীবন পাল্টে দেয়। তারপর থেকে ঘুম আসেনি, কারণ জানি এভাবে শিশুদের নিয়ে অসুস্থ মানুষরা ব্যবসা করে। তাই প্রতিজ্ঞা করেছি, এদের সবাইকে খুঁজে বের করে শেষ করব। আমি এখন পর্যন্ত শত শত মানুষের শেষ দেখে ফেলেছি, যাদের বিরুদ্ধে মানব পাচারের ১০০% প্রমাণ আছে। এখন আমি সরকারের ভেতর ঢুকব। প্রথমে ওই ৪ জন রাজনীতিবিদ, এরপর একে একে বাকিদের। তাদের বাড়ি, খাওয়া, ঘুমানো, কোথায় যায় সব জানি, কিন্তু রিচুয়াল কোথায় হয় সেটা এখনও পাইনি। আর যতদিন না পাই ততদিন রিচুয়াল চলতেই থাকবে। ভিডিও কে লিক করেছে, তার কোনো আইপি পাওয়া গেছে? আমি জিজ্ঞাসা করি, উত্তর জানাই, না, ওরা ভালোভাবে ট্র্যাক ঢাকা দিয়েছে। যাই বলে, আমি ঘাড় ঘুরিয়ে দাঁত চেপে ব্যথা সহ্য করি। সবচেয়ে বেশি চাইছি আমার ছোট্ট ইঁদুর, তাকে আদর করে ডাকি বলেই এসে গলা আর ঘাড় মেসেজ করে দিক, কিন্তু সে এখনও রেগে আছে, তাই সেটা পেতে সময় লাগবে। ঠিক আছে, আমি নতুন ভিডিও থেকে যা পারি বের করি, বলে কল কেটে দেই। ফাক, আমার এখন একটা ড্রিঙ্ক দরকার, আর আমার ইঁদুরের বাসায় আমার প্রিয় হুইস্কির বোতল আছে। পিঠের উপর হিমের শীত নেমে আসে। আমি দাঁত কামড়ে শ্বাস ফেলে ঘাড় ঘুরাই, নিশ্চিত যে পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ নেই। তবুও চারপাশে ঘন কুয়াশার মতো ঠান্ডা বাতাস আমাকে ঘিরে থাকে। পার্সন্স ম্যানার ঘুরে বেড়ানোর সময় আমি ইতোমধ্যে কয়েকটা ব্যাখ্যাতীত ঘটনা দেখেছি, কিন্তু যে ভূতি এখন আমার পেছনে লেগে আছে তার সময় বাছাই খুবই খারাপ। দূরে যাও, দাঁত চেপে ফিসফিস করে বলি, আবার সামনে ঘুরি। আশ্চর্যজনকভাবে, যাই হোক, সেটা দূরে সরে যায়। আমি আবার হুইস্কির গ্লাসের দিকে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকি। যার হুইস্কিই হোক, স্বাদ অসাধারণ। এক চুমুকে জিভে সাইট্রাসের স্বাদ থেকে যায়। এডি উপরতলায় ঘুমাচ্ছে, জানেই না আমি নিচে তার হুইস্কি খাচ্ছি, আর মনের ভেতরের ভয়দের বাসার গুঞ্জনের মধ্যে লড়াই করছি। আমার 2 কর্মচারী তার বাড়ির চারপাশে সিকিউরিটি সিস্টেম লাগিয়েছে। ওরা জানেই না আসলে সেটা তাকে রক্ষা করার জন্য, আমাকে আটকানোর জন্য না। কারণ এই সিস্টেমগুলো আমি নিজেই তৈরি করেছি। ফোন দিয়েই এগুলো নিষ্ক্রিয় করতে পারি। শুরুতে আমি তার তালা ভেঙে ভেতরে ঢুকতাম, আবার বেরিয়ে এসে তালা ঠিক করে দিতাম। তার বাড়িতে একমাত্র শিকার হিসেবে আমি থাকতে পারি। তার বাজে তালাগুলো থাকার পরেও আমি কখনো তাকে অরক্ষিত রাখতাম না। যখন সে সিকিউরিটি সিস্টেম লাগালো, আমি স্বস্তি পাই, যদিও সেটা আমাকে আটকানোর জন্য ছিল। সেই সিস্টেম ভেঙে ভেতরে ঢোকা আমার জন্য আরেকটা শিক্ষা। একদিন সে বুঝবে আমাকে আটকানো সম্ভব না, যেমন আর কোনো পুরুষের সঙ্গে তার ঘনিষ্ঠ হওয়া সম্ভব না। সে অন্যদিন আমাকে সেটা বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ক্যামেরার দিকে একবার তাকাতেই বুঝেছিলাম সে ভান করছে, আমাকে রাগানোর চেষ্টা করছে। প্রায় কাজ করেই ফেলেছিল, যদি না মনে করতাম আমি ওর সাথে আস্তে আস্তে এগোচ্ছি। শুরুর দিকে আমি তাকে ভুলতে চেয়েছিলাম, পালাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। বইয়ের দোকান থেকে বাড়ি ফিরে নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যত বেশি চেষ্টা করেছি ভেতরের পশুকে তাকে ছেড়ে দিতে, তত বেশি তা রেগে গেছে। আর যখন তার জীবন সম্পর্কে খোঁজা শুরু করলাম, তখনই এই লজ্জাহীনতা আরও বেড়ে গেল। সে এমন এক মস্তিষ্কের টিউমারে পরিণত হলো যা আমার প্রতিটি জেগে থাকা মুহূর্তে যন্ত্রণা দেয়। মাঝে মাঝে মনে হয় যদি তাকে আমার ভেতর থেকে কেটে ফেলার চেষ্টা করি, আমি বাঁচব না। আর এক চুমুক হুইস্কি খাই, আমার আঙ্গুলের লাল গোলাপ ঘুরাই, কাটার খোঁচা থেকে রক্তের ফোঁটা গড়িয়ে পড়ে। উপেক্ষা করে আমি কাটার ডাটা আঙ্গুলে ঘুরাতে থাকি। পেটের ভেতর রাগ আর দুশ্চিন্তার ঝড় বয়ে যায়। এই মুহূর্তে, এই সেকেন্ডে, এই মিলি সেকেন্ডে শিশুদের নির্যাতন করা হচ্ছে, আর আমি এখানে
ক্রিস্টালের গ্লাসে মদ খাচ্ছি। ফোনের স্ক্রিনে সে ভয়ঙ্কর ভিডিও লুপে চলছে। আমি থামাতে পারছি না, আসলে নিজেকে যন্ত্রণা দেওয়া থামাতে পারছি না। কারণ এই বাচ্চার যে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে তার জন্য আমি এই সামান্য কষ্টটুকু নিতে পারি। আমি ভিডিওর উৎস খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু যিনি ভিডিওগুলো লিক করেছেন সে তার কাজ ভালো করে জানে। কোনো আইপি ধরা পড়েনি। আমি অসহায় হয়ে গেছি। আমি হয়তো সেরা, কিন্তু প্রযুক্তির সীমাবদ্ধতা আছে। আমি শূন্য থেকে তথ্য বের করার কৌশল জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো চিহ্নই থাকে না। আমার চিন্তাগুলো নেমে যায় অন্ধকারে, যেমন অ্যাম্বার রঙের মদ আমার গলার ভেতরে বয়ে যায়। গোলাপটা আঙ্গুলে আরও জোরে ঘোরাই, দ্রুত। কাটা আমার ত্বক ছিঁড়ে রক্ত বের করে। এই ছোট্ট ব্যথা আমাকে সামান্য মুক্তি দেয়। মাঝে মাঝে বাচ্চাদের উপর অত্যাচারের দৃশ্য দেখে আমার ইচ্ছে হয় নিজের চামড়া কেটে ফেলি, তাদের কষ্টের অংশীদার হই। মনে হয় যদি আমি তাদের পাশে কোনো বেদিতে রক্তাক্ত হয়ে শুয়ে থাকি তারা একা বোধ করবে না, কিন্তু করি না। আমি জানি এটা অযৌক্তিক, আমাকে শক্ত থাকতে হবে। যদি আমি বাচ্চাদের রক্ষা করতে চাই, মানব পাচার ধ্বংস করতে চাই, তাহলে আমাকে সেরা থাকতেই হবে। ওরা শক্ত হতে পারবে না, তাই আমাকে শক্ত হতে হবে। ভিডিও আবার শুরু হয়। ছেলেটার কান্না আরেকবার বাতাসে প্রতিধ্বনিত হয়। আমি গর্জন করে উঠি, চোখ কান্নায় ভিজে যায়। ভিডিওতে কোনো ক্লু খুঁজে পাইনি। 4 জন কালো আলখেল্লা পরা মানুষ পাথরের স্ল্যাব ঘিরে দাঁড়িয়ে। জায়গাটা কোনো গুহার মতো পাথর দিয়ে তৈরি, কিন্তু আমি এত বোকা না যে ভাববো ওরা কোনো পাহাড়ের গুহায় গিয়ে রিচুয়াল করে। এটা কোনো মানুষের তৈরি গুহা, সিয়াটলের কোনো অন্ধকারের তলে, যেখানে সাধারণ কেউ হঠাৎ ঢুকে পড়তে পারবে না। এই অন্ধকার কারাগার, এর কারণে 6 মাস আগে আমি সিয়াটলে চলে আসি। আগে ক্যালিফোর্নিয়ায় জন্ম ও বড় হওয়া। প্রথম ভিডিও লিক হওয়ার পর আইপি ট্র্যাক করে সিয়াটলকে উৎস হিসেবে পাই। তারা দ্বিতীয়বার একই ভুল করেনি। আমার কাজের কারণে আমি যেখানে খুশি থাকতে পারি, তাই একদিনে সিদ্ধান্ত নিয়ে ওয়াশিংটন চলে আসি, এই নরকের গর্ত খুঁজে ধ্বংস করার জন্য। আর এই লোয়েস্ট মোমেন্টে মনে হয় এই পরিবর্তনই আমাকে সেরা উপহার দিয়েছে, কারণ এটাই আমাকে অ্যাডির কাছে এনেছে। মাথা নিচু করে নেই, পেশিগুলোতে টান ধরে। ভিডিও আবার চলতে থাকে। গোলাপটা মুঠোয় চেপে ধরি, রক্তে ভিজে যায়, পাপড়ি ছিন্ন ভিন্ন হয়। আমি দাঁত কামড়াই, কষ্টে ঠোঁট চেপে চাপা আর্তনাদ বের হতে চায়। এটাই আমার কাজের ধ্বংসাত্মক দিক। কখনো কখনো এ বোঝা বয়ে বেড়ানো কঠিন হয়ে যায়, কখনো কখনো এই নিষ্ঠুর পৃথিবীর ভারে দাঁড়িয়ে থাকা দায় হয়ে যায়। কিন্তু আমি জানি যদি আমি না করি আমার জীবন মূল্যহীন হবে, আর এই বাচ্চারা এমনিতেই মরবে। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের চ্যাপ্টারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। টাটা।